তো চলো প্রথমে তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞা দেখে নিই। এখানে বলা আছে যে তড়িৎ কোষে রাসায়নিক বিক্রিয়ার ফলে সাধারণত জারণ বিজারণ বিক্রিয়ার ফলে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়, অর্থাৎ আমরা বলতে পারি রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে বলা হয়ে থাকে তড়িৎ রাসায়নিক কোষ। অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষে কি হবে? তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হবে, অর্থাৎ এখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে, তখনই আমরা তাদেরকে বলতে পারবো তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষকে গ্যালভানিক কোষ হিসেবেও ডাকা হয়ে থাকে। তো চলো তড়িৎ রাসায়নিক কোষের কার্যপ্রণালী আমরা ডিটেলসে দেখি যে কিভাবে আসলে তড়িৎ রাসায়নিক কোষ কাজ করে এবং সেখানে কিভাবে বেসিকলি জারণ বিজারণ বিক্রিয়াটি হয়ে থাকে। সো তড়িৎ রাসায়নিক কোষকে বোঝানোর জন্য প্রথমেই আমরা দুটি বিকার নিয়ে নিয়েছি। সো এই বিকারে দুটি ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য রয়েছে। এই যে বাঁ পাশের বিকারটি দেখতে পাচ্ছ, সেখানে জিঙ্ক সালফেটের দ্রবণ রাখা আছে এবং অন্যদিকে ডান পাশের যে বিকারটি রয়েছে সেখানে কপার সালফেটের দ্রবণ রাখা আছে। আর আমরা জানি জিঙ্ক সালফেট দ্রবণে গেলে জিঙ্ক 2+ এবং সালফেট 2- হিসেবে আয়নিত হবে। অন্যদিকে কপার সালফেট দ্রবণে গেলে কপার 2+ এবং সালফেট 2- হিসেবে আয়নিত হবে। সো এখানে আমি একটি ধাতব দণ্ড, যেটি হচ্ছে আসলে জিঙ্ক নির্মিত, এবং অন্যদিকে এই পাত্রে আরেকটি ধাতব দণ্ড যেটি হচ্ছে কপার নির্মিত, আমি ডুবালাম। সো আমি কি করলাম? দুটি ভিন্ন বিকারে দুটি ভিন্ন তড়িৎদ্বার ডুবালাম। একটি হচ্ছে জিঙ্কের, অন্যটি হচ্ছে কপারের। কেমন? সো এখানে দেখলেই বুঝতে পারছো যে আমার জিঙ্ক সালফেটের দ্রবণে ধাতু ছিল জিঙ্ক, তাই আমি জিঙ্কের তড়িৎদ্বার নিয়েছি। অন্যদিকে কপার সালফেটের দ্রবণে আমার ধাতু ছিল কপার, তাই আমি কপারের তড়িৎদ্বার নিয়েছি। তো এই দুটি তড়িৎদ্বারকে এখন যদি আমি একটি তার দ্বারা যুক্ত করি এবং তাদের মাঝখানে একটি বৈদ্যুতিক বাল্ব রাখি, তাহলে দেখা যাবে যখন এখান দিয়ে কারেন্ট পাস হবে তখন কিন্তু এই বাল্বটি জ্বলে উঠবে, তাই না? তো এখন আপাতত বাল্বটি বন্ধ আছে, কারণ এখানে কোনো ধরনের কারেন্টের ফ্লো হচ্ছে না, তাই। সো এখানে শুরুতে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে, এখানে এই যে দেখতে পাচ্ছ এই তড়িৎদ্বারটি জিঙ্ক নির্মিত। সো আমার নিচেও কি তড়িৎদ্বারের জিঙ্ক থাকবে, এই পুরো তড়িৎদ্বারটি আমার কি জিঙ্কের নির্মিত, তাই এখানে আমার নিচেও জিঙ্ক থাকবে, রাইট? সো এই জিঙ্কের একটি বৈশিষ্ট্য যেটি, সেটি হচ্ছে এই জিঙ্ক দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়ে যায়। আমি আবার কথাটি রিপিট করছি, এই জিঙ্ক দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কি হয়ে যায়? জিঙ্ক 2+ হয়ে যায়, যেটি এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং এই জিঙ্ক 2+ দ্রবণে চলে যায় তড়িৎদ্বার থেকে। সো তার মানে এখানে বলতে পারি আমার কাছে একটি জিঙ্ক ছিল তড়িৎদ্বারে, সেটি দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে ইলেকট্রনের ছাড়ন হয়েছে। আর আমরা জানি ইলেকট্রনের ছাড়ন মানে কি? জারণ। সো বলতে পারি এখানে জারণ অর্ধবিক্রিয়া হয়েছে। আর আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতেই দেখে এসেছি জারণ অর্ধবিক্রিয়া যেখানে হয় তাকে আমরা বলি অ্যানোড। অর্থাৎ যেহেতু এই তড়িৎদ্বারে জারণ হয়েছে তাই আমরা তাকে বলবো অ্যানোড। আর অন্যদিকে জারণ অর্ধবিক্রিয়াটি যেই জায়গায় হয় তাকে আমরা বলি জারণ অর্ধকোষ বা অ্যানোড অর্ধকোষ। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা ভালো মতন ধরতে পেরেছ। তো একটু লক্ষ্য করো, এখানে যে দুটি ইলেকট্রন তৈরি হলো, এই দুটি ইলেকট্রন তারের মাধ্যমে এই তড়িৎদ্বারে যাবে, তাই না? সো এখানে আমরা তাই দেখাচ্ছি যে এই দুটি ইলেকট্রন এইদিকে ফ্লো করছে। সো একটু লক্ষ্য করো, যখন এইদিকে ইলেকট্রন যাবে তখন কি বাল্বটার মধ্য দিয়ে কারেন্ট যাবে, তাই না? তখন বাল্বটা কি হবে? জ্বলে উঠবে, রাইট? সো তখন বাল্বটি এভাবে জ্বলে উঠবে এবং ইলেকট্রন দুটি এখানে গিয়ে জমা হবে, তাই তো? সো একটু লক্ষ্য করলে দেখবে এখানে কপার সালফেটের দ্রবণে আগে থেকেই কপার 2+ ছিল, তাই না? সো এখানে যেহেতু দুটি ইলেকট্রন রয়েছে, কপার 2+ কি করবে? সেখানে গিয়ে ইলেকট্রন দুটি একসেপ্ট করে নিউট্রাল কপার হয়ে যাবে না? তো এই যে নিউট্রাল কপার হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের কি ঘটলো? এখানে আমাদের বিজারণ ঘটলো। এখানে কপার 2+ দ্রবণ থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রোডে গিয়ে কপার হয়ে গিয়েছে, রাইট? সো আমরা বলতে পারি এখানে বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে। আর বিজারণ অর্ধবিক্রিয়া কোথায় হয়? বিজারণ অর্ধবিক্রিয়া ক্যাথোডে হয়। সো আমরা বলতে পারি এখানে ক্যাথোডে কি হয়েছে? বিজারণ হয়েছে। আর বিজারণ অর্ধবিক্রিয়া যেই অর্ধকোষে হয় তাকে আমরা বলবো ক্যাথোড অর্ধকোষ, তাই তো? সো এখন যদি আমি সামগ্রিক বিক্রিয়াটি লিখতে চাই তাহলে আমি কি লিখতে পারবো? সামগ্রিক বিক্রিয়াটি লিখতে গেলে আমি লিখতে পারবো জিঙ্ক প্লাস কপার 2+, আর দুইটা ইলেকট্রন প্লাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাবে এবং আমার প্রোডাক্ট থাকবে জিঙ্ক 2+ এবং কপার, তাই না? তো এই যে বিক্রিয়কের জিঙ্ক অ্যান্ড কপার 2+ লিখলাম এবং উৎপাদের জিঙ্ক 2+ এবং কপার লিখে দিলাম। সো আশা করি এই সামগ্রিক বিক্রিয়াটি তোমরা
লিখতে পারবে। এখন যদি একটু খেয়াল করো, এখানে এই অ্যানোডে দুটি ইলেকট্রন রয়েছে, তাই না? তাই আমি বলতে পারি এখানে মাইনাস বেশি ছিল, এখানে মাইনাস বেশি ছিল। অন্যদিকে সেখানে কি বেশি? ক্যাথোডে প্লাস বেশি। সো তড়িৎ রাসায়নিক কোষে ক্যাথোড হচ্ছে পজিটিভ এবং অ্যানোড হচ্ছে নেগেটিভ। বাট অন্যদিকে তড়িৎ বিশ্লেষ্য কোষে কিন্তু অ্যানোড পজিটিভ ছিল, ক্যাথোড নেগেটিভ ছিল। এটি হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের সাথে তড়িৎ বিশ্লেষ্য কোষের একটি পার্থক্য। তো আমরা বেসিকলি তড়িৎ রাসায়নিক কোষের পুরো ডিটেলস একটি আইডিয়া নিয়ে নিয়েছি, বাট এই ক্ষেত্রে আরেকটু ছোট্ট জিনিস তোমরা জেনে নাও। এখানে একটু খেয়াল করো, এটি তো আমার একটা তড়িৎ রাসায়নিক কোষ, বা আমরা বলতে পারি গ্যালভানিক সেল। বাট এটিকে চাইলে আমি একটা স্পেশাল নাম বলতে পারি, যেটি হচ্ছে ড্যানিয়েল সেল। এটিকে কখন আমরা ড্যানিয়েল সেল বলতে পারবো? এটিকে আমরা এজন্যই ড্যানিয়েল সেল বলতে পারছি কারণ এখানে অ্যানোড হিসেবে জিঙ্ক রয়েছে এবং ক্যাথোড হিসেবে কপার রয়েছে। যখন অ্যানোড হিসেবে শুধু জিঙ্ক থাকবে এবং ক্যাথোড হিসেবে কপার থাকবে, শুধুমাত্র তখনই আমরা তাদেরকে কি বলতে পারবো? ড্যানিয়েল সেল বলতে পারবো। যদি ক্যাথোড হিসেবে অন্য কিছু থাকে, ফর এক্সাম্পল এখানে জিঙ্ক কপারের জায়গায় তুমি হচ্ছে গোল্ড দিয়েছো বা অন্য কিছু দিয়েছো, তখন তাকে তুমি ড্যানিয়েল সেল বলতে পারবে না। তখন তুমি গ্যালভানিক কোষ বা বলতে পারবে তড়িৎ রাসায়নিক কোষ। ড্যানিয়েল সেল তুমি তখনই বলতে পারবে যখন অ্যানোড হিসেবে জিঙ্ক থাকবে এবং ক্যাথোড হিসেবে কপার থাকবে। আশা করি বুঝতে পেরেছো।